আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে চেষ্টা করে, এন্টারটেনমেন্ট, আনন্দ দেওয়া। কিন্তু হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। ভৌতিক গল্প শুনিনি এমন একজন বাংলা ভাষাভাষী তথা অন্য ভাষার মানুষও খুঁজে পাবে না। এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বজিৎ দাসের কলমে লেখা আজকের ভূতের গল্প ভূতের রাস্তা। গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। তো আমরা গল্পে চলে যাই। কলেজে ক্লাস নিচ্ছি, এমন সময় পকেটের মোবাইল বেজে উঠল। স্যার, প্রিন্সিপাল স্যার আপনাকে সালাম দিয়েছেন। ওপাশে পিয়নের গলা শুনতে পেলাম। ক্লাস শেষ করে অধ্যক্ষ স্যারের কক্ষে গেলাম। তিনি আমাকে দেখামাত্র বললেন, বিশ্বজিৎ বাবু, আপনাকে মনে মনে খুঁজছি। আমি বললাম, স্যার হঠাৎ জরুরি তলব? বিষয়টা জরুরি, আপনাকে ঢাকায় যেতে হবে আজই। ঢাকায় হঠাৎ কিছু কাগজপত্র জমা দিতে হবে ডিজি অফিসে। এসব কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য কর্মচারী কি কলেজে নেই? মনে এমন প্রশ্ন হলো। অধ্যক্ষ স্যারে আমার মনের কথা যেন বুঝতে পারলেন। কাগজগুলো গোপনীয়, তাই আপনাকে দিয়ে পাঠাচ্ছি, না হলে তো কর্মচারী দিয়েই পাঠাইতাম। কথা বলার পর আর কিছু বলার থাকে না। কলেজ থেকে সব কাগজপত্র বুঝে নিতে নিতে বিকেল পেরিয়ে গেল। ট্রেনের টিকিট পেলাম না। অগত্য বাসেই দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। উত্তরবঙ্গ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যাতায়াত করেন একমাত্র তারাই জানেন অসহনীয় যানজট কাকে বলে। টাঙ্গাইলের পর হওয়া পর ভয়ানক যানজটে পড়লাম। ফলে ঢাকায় নামতে নামতে দুপুর পেরিয়ে গেল। পরিমরি করে ডিজি অফিসে রওনা হলাম। অফিস টাইম বেরোনোর কিছুক্ষণ আগে অধ্যক্ষ স্যারের কাগজগুলো নির্দিষ্ট অফিসে জমা দিতে পারলাম। বাসায় বসে এসেছি, রাতে ফিরবো, তাই দেরি করলাম না। নিউ মার্কেটে ছোটোখাটো কেনাকাটা সেরে সন্ধ্যার পর আবার হাজির হয়ে গেলাম নাবিল বাস কাউন্টারে। টিকিট আগে কাটিনি, কাজেই ঠিক করলাম যে বাসে আগে টিকিট পাবো সেটাতেই চড়ে বসবো। আর 8টার বাস পেরোলাম। ঢাকা থেকে রংপুর হয়ে দিনাজপুরে যাব। একটি মাত্র সিটি খালি পেলাম, সেটা নিলাম। বৃহস্পতিবার বলে এমনিতেই কাউন্টারে ভিড় বেশি। বাস রাতে দেরি হয়েছে। কাউন্টারের পাশে একটা হোটেলে হালকা নাস্তা করে নিলাম। তারপর বাসের ওয়েটিং রুমে বসে ফেসবুক দেখতে দেখতে সময় পার করতে শুরু করলাম। 8টায় বাস এলো। 8:30টায় উঠে দেখি আমার পাশে সিটে একজন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। পাশের সিটে বসে বাসার ফোন করে স্ত্রীকে জানালাম বাসে উঠেছি, কিছুক্ষণের মধ্যে রওনা হব। বাস ছাড়ার পর সারাদিনের ক্লান্তি যেন আমাকে চেপে ধরলো। কখন যেন ঘুমিয়ে পড়লাম সেটা টের পেলাম না। ঘুম ভাঙলো। সুপারভাইজার ডাকে খাওয়ানোর জন্য 20 মিনিট বিরতি। বুঝলাম ফুড ভিলেজে এসে গেছে। বরাবর এখানেই বিরতি দেয়। ঘড়ির দিকে তাকালাম, ওরে বাবা, রাত 1:30 বাজে। অনেকক্ষণ ঘুমিয়ে দেখেছি। রাস্তায় তেমন কোনো যানজটে পড়েনি। তাহলে খাওয়ার জন্য নামার উদ্যোগ নিলাম। কি মনে করে পাশের সিটের দিকে তাকালাম। লোকটির আগের মতোই চাদর মুড়ি দিয়ে আছে। ঘুমিয়ে আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। গলা খাকি দিয়ে বললাম ভাই, নিচে নামবেন না? প্যাকাশে প্যাকাশে গলায় উত্তর দিল সহযাত্রী, না ভাই, আমি নামবো না, আপনি যান। আমি দেখছি বাসগুলো যে হোটেলে খাবার বিরতি দেয় সেই সব হোটেলের টয়লেটের ব্যবস্থা ভালো হয়। একসাথে অনেক লোক প্রকৃতির কর্ম সম্পাদন করতে পারে এবং সেখানে নারী পুরুষের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকে। নিজেই প্রকৃতিক কর্ম সারার সময় চট করে আমার সহযাত্রীর কথা মনে হলো। লোকটির কি প্রস্তাবেরও ব্যাগ পায়নি? হোটেলে খাওয়ার পর বাসার জন্য দই আর মিষ্টি কিনলাম। বাসে ওঠার পর দই মিষ্টি প্যাকেট দুটো মাথার উপরে রাখতে রাখতে আবার সহযাত্রী নিচে তাকালাম। চেহারা দেখতে পেলাম না। আগের মতোই চাদর আপাদ মস্তক ঢাকা। এই প্রথম আমি অস্বস্তি বোধ করলাম। তারপর মাথা জাকালাম যেন দূর করে দিতে পারি সব দুশ্চিন্তা। বাদ ছেড়ে দিল। সিটে হেলেন দিয়ে চোখ বুজালাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ঘুম আর আসবে না। ঢাকা থেকে আসার পথে ঘুম দিয়েছিলাম, তাতে আর ঘুম আসার কথা নয়। পাশের সিটে তাকালাম। চাদরে ঢাকা লোকটি ঘুমাচ্ছে না, জেগে আছে। বলা মুশকিল। ভাই কোথায় যাবেন জানতে চাইলাম, কোনো জবাব পেলাম না। ধুত্তর, চোখ বন্ধ করে নিজের অতীত স্মৃতি
রোমাঞ্চ করতে শুরু করলাম। ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ ঝাঁকুনি খেয়ে জেগে উঠলাম। কয়েক মুহূর্তে পরে বুঝতে পারলাম বাস থেমেছে, কোথায় একটা গোলমাল হচ্ছে। হঠাৎ ট্রেনের শব্দ ভেসে এলো। ওহ, সামনে রেলগেট, এই জন্য গাড়িটা হঠাৎ ব্রেক করেছে। সাথে সাথে আমার পাশে বসা যাত্রী তড়াক করে উঠে দাঁড়ালো, উকি মেরে সামনে কি যেন দেখার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রেলগেটে বাধা সরে গেল, আমাদের বাস ছাড়লো। ধীরে ধীরে লোকটা তার সিটে বসলো। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ফ্যাসফ্যাসে গলা, কেন? রেলগেটে কি আগে কখনো দেখেনি? এত ভয় পাওয়ার কি আছে? আছে ভাই, এরকম রেলগেটে তো মরতে বসেছিলাম একবার অ্যাক্সিডেন্টে। হ্যাঁ। কিসের সাথে অ্যাক্সিডেন্ট? ট্রেনের সাথে। হ্যাঁ, ট্রেনের সাথে। আমি ছিলাম মোটর সাইকেলে। কেন? রেলগেটে কি ব্যারিকেড ছিল না? না। কি রেল লাইনের উপরে গিয়ে মোটর সাইকেল খারাপ হয়ে গিয়েছিল, ট্রেন আসার শব্দ পেয়ে শুনতে পারিনি। বেশ কিছুক্ষণ চুপ থাকলো লোকটি, তারপর ধীরে ধীরে বলল, রেলগেটে আমার মোটর সাইকেল পেছন থেকে কে যেন টেনে ধরেছিল। চমকে উঠলাম, চট করে পাশের যাত্রীর দিকে তাকালাম। অন্ধকারে কিছু দেখতে পেলাম না। বিশ্বাস করছেন না, ফ্যাসফ্যাসে গলা আবার শুনতে পেলাম। পদার্থবিজ্ঞানের শিক্ষক আমি, যুক্তি প্রমাণ ছাড়া কোনো মেনে নেওয়ার প্রশ্নই আসে না। এবার এটাও ঠিক, মাঝে মাঝে আমার জীবনও এমন কিছু ঘটে যা ব্যাখ্যা চট করে হয়তো পাওয়া যায় না। কি কিছু বলছেন না যে? হরবর করে বললাম, না না, আপনি বলুন, আমি শুনছি, বলুন আপনার গল্প। অন্ধকারে লোকটি হাসলো মনে হয়। আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাটা বলুন, আমি শুনবো। গলায় গম্ভীর আগ্রহে ঢেলে বললাম, তাহলে শুনুন। আমি একজন শিক্ষক, আমি সরকারি প্রাথমিক স্কুলে চাকরি করি। শ্রী শারমিন আর কন্যা সাথীকে নিয়ে সুখে সংসার আমার। সকালে উঠে বউয়ের হাতে রান্না গরম করা ভাত খেয়ে স্কুলে যাই। স্কুল ছুটির পর বউ বাচ্চা সময় দিই। সন্ধ্যার পর দু একটা টিউশনি, ব্যাস এই হলো আমার জীবনযাপন। সকালবেলা ঘুম থেকে উঠে বউ বলল, আজ তো তোমার ছুটি, সারাদিন শুয়ে না থেকে বরং আমাদের বাগানটা নিয়ে গিয়ে এসে দেখে আসো। তুমিও চলো বললাম। আমি গেলাম। সংসারের কাজগুলো কে করবে শুনি? তার চেয়ে বরং তুমি যাও, দেখে তাড়াতাড়ি ফিরে এসো। শহর থেকে মাইল 10 দূরে মির্জাপুর গ্রাম আমাদের দূর সম্পর্কের ভাগ্নে থাকে। বছর 3 আগে একদিন এসে বলেছিল, মামা কম দামে একটা ভালো জমি পেয়েছি। জমি আমি নিয়ে কি করব? আম জাম কাঁঠাল লিচুর বাগান করবে। উটি মাটি খুব ভালো। আমার স্ত্রী শারমিনকে বলতে সে রাজি হয়ে গিয়েছিল। ভাগ্নে আজ দৌড়ঝুপ করে জমি কেনার সব বন্দোবস্ত করে ফেলেছিলেন। পরে শারমিন আর আমি তদারকি বেশ কিছু আম জাম লিচু আর কাঁঠালের গাছ লাগিয়েছিলাম। তারপর আর যাওয়া হয়নি। মাঝে মাঝে রাজুর কাছে মোবাইলে জানতে চাই কি গাছগুলো কেমন হয়েছে। জবাবে প্রতিবারে শুনি গাছগুলো ধীরে ধীরে ডালপালা মেলেছে মামা। কাজেই আলসামি করে আর গ্রামে যাওয়া হয়নি। বাবি রাজু তো আছেই গাছ দেখার জন্য। আজ সকালে শারমিনের কথা শুনে মনে হলো, ঠিকই তো, ছুটির দিনে কাজ নেই, যাই ঘুরে আসি। আর কত সময় লাগবে? রাজুকে ফোন করলাম। ও বলল, চলে আসো মামা, আমি বাড়িই আছি। বাসা থেকে বের হওয়ার সময় শারমিন বলল, একদিন পর যাবে, কিছু একটা নিয়ে যেও। ওর কথা রাখলাম। মোড়ের দোকান থেকে মিষ্টি আর ছোটদের জন্য চকলেট চিপস ইত্যাদি কিনে নিলাম। দুপুরে রাজুর বাসাতেই খেলাম। খাওয়া দাওয়ার পর বাগান দেখতে বের হলাম। ওর বাসা থেকে বেশ কিছু দূরে বাগানটা। যে গাছগুলো লাগিয়েছে সেগুলো বেশ বড় হয়ে গেছে। দু একটা গাছে গুটি কয়েক ফলও ধরেছে। রাজু জানালো, আগামী বছর থেকে অনেক ফল পাওয়া যাবে। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। কখন যে সন্ধে ঘনিয়ে এসেছে টেরও পাইনি। রাজুকে বললাম, চলি রে, আজই চলে যাব। আজ রাতে বাসায় থেকে যাও, কাল সকালে যেও। বললাম, তোর মামি আস্ত রাখবে না। এরই মধ্যে 5 বার ফোন করে জানতে চেয়েছি ফিরবো কিনা, কিন্তু বলতে বলতে থেমে গেল রাজু। কিন্তু কি যেতে চাও? কিন্তু রেল গেটটা পার হওয়ার সময় সাবধানে থেকো। কেন? কি হয়েছে? সবাই বলে গেটটা নাকি ভুতুড়ে। এটা নাকি একটা ভুতুড়ে রাস্তা। হেসে ফেললাম। এই ডিজিটাল যুগে তোরা এইসব সেকালে বিশ্বাস করিস? রওনা হয়ে গেলাম। ওদের বাড়ি থেকে মাইল খানিক দূরে রেল গেট, রেল লাইনের রাস্তা, দুপাশে বন জঙ্গল। ভুট্টুট নয় তো, ডাকাতির জন্য একেবারে আদর্শ জায়গা। দিন পার হওয়ার সময় তেমন ভয়টা লাগলো না, বরং জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়ার রেল লাইন দেখতে বেশ লাগে। মোটর সাইকেলের হেডলাইট জ্বালানোই ছিল। গেটের কাছে আসার আগে বাতির তীব্রতা কমতে শুরু করলো। আবসা আলোয় দেখতে পেলাম কয়েকটা পিকআপ দাঁড়িয়ে আছে। লাইনের দুপাশে ব্যারিকেড নামানো। আগত মোটর সাইকেল থামালো।
হেডলাইট নিভে গেল, গাঢ় অন্ধকার ঝেঁকে বসলো চারদিকে। পাশে দাঁড়ানো পিকআপের ড্রাইভারের দিকে তাকালাম। আবসা অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। ট্রেন কোন দিক দিয়ে আসছে জানতে চাইলাম পিকআপ ড্রাইভার এর কাছে। জানি না, ট্রেনের আলো তো দেখছি না। এটাই ট্রেনের জন্য নামাইছে না, এমনি নামাইছে। তাহলে এটা ট্রেনে আসলে নামাবে কেন? এমনি এমনি কেমনে গেটম্যান নামালো? এই ক্রসিং এ তো গেটম্যান নেই, সে তো কবেই ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে। ড্রাইভার বলল। শিরশির অনুভূতি হলো আমার মাঝে। গেটম্যান নেই, এই ব্যারিকেডে নামালো কে? বললাম ভূত। ভূত? দূর ভাই, কি যে বলেন। শুকনো হেসে ভয় দূর করে চাইলাম, না ভাই ঠিকই বলেছি, গেটম্যান তার তো ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট বেশ আগেই মারা গেছে। তারপর আরো অনেকেই এখানে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। সবাই বলা বলি করে এখানে গেটম্যানে ভূত আছে। যার সাথে যার পড়া মারা গেছে তারা নাকি ভূত হয়ে এই গেটের আশেপাশে থাকে। গাঁজাখড়ি গল্প বিড়বিড় করে আমি বললাম, আমি বিশ্বাস করি না, কারণ আমি এই পথে নিয়মিত পিকআপ নিয়ে যাতায়াত করি, কখনো কোনোদিন দেখিনি। কিন্তু আজ এসে এই গেট বন্ধ দেখলাম, নিশ্চয়ই কেউ গেট নামিয়েছে। ছিনতাইকারী বলে মনে হবে, কাউকে পাওয়ার অপেক্ষায় আছে তা মনে হয়। তাহলে এতক্ষণ কি আমরা নিশ্চিন্তে কথা বলতে পারতাম? তাই তো বিড়বিড় করে বললাম। মোটরসাইকেল থেকে নামলাম, মোবাইল পকেট থেকে বের করলাম। এই গুটগুটে অন্ধকারে ভালো লাগছে না, অত্যন্ত সামান্য কিছু আলো তো পাওয়া যাবে। রাস্তার ধারে এসে দাঁড়ালাম প্রকৃতির কর্মটা সেরে নেওয়ার জন্য। তখনই মোবাইলে আলো নিভে গেল। পিকআপ স্টার্ট নেওয়ার শব্দ পেলাম, চমকে গেলাম। মোটরসাইকেল টিপলাম, মোবাইল টিপলাম, আলো জ্বলল না। বোধ হয় চার্জ শেষ। পিকআপে মিটমিটে হেডলাইটের আলোয় দেখলাম ব্যারিকেড নেই। রেলগেট পার হয়ে দ্রুত সেটা তুলে চলে গেলাম। ব্যারিকেড তুললো কে? এটা আরেকটা ভয় পাওয়ার মতো। টের পেলাম আমি ঘামছি। দুটো প্যান্টের জিপার লাগালাম, প্রায় ছুটে আসছে মোটরসাইকেল চাপলাম। স্টার্ট হতেই মনে সাহস ফিরে পেলাম। ভয়ের কিছু নেই, মনকে সান্ত্বনা দিলাম। লাইনের উপরে উঠতেই মোটরসাইকেল স্টার্ট কেন জানি বন্ধ হয়ে গেল। নিজেকে কষে একটা গালি দিলাম। আবার স্টার্ট দিয়ে এগোতে চাইলাম, মোটরসাইকেল এগোচ্ছে না, যেন পেছন থেকে কেউ টেনে ধরেছে। এই ভুতুরে রাস্তায় পেছনে তাকালাম, যা দেখলাম আতঙ্কে শরীর প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। একজন দুজন নয়, চারজন মিলে মোটরসাইকেল টেনে ধরেছে। আবছা আলোতে দেখলাম তারা মোটেও মানুষ নয়, মানুষের মতো অবয় হলেও সেগুলো মানুষ নয়। সরু মুখ, মোটরসাইকেলে জাকি দিয়ে ছাড়িয়ে নিতে চাইলাম, এক চুল এগুলো না। আবছা আবছা আলো। চট করে বাম পাশে তাকালাম, দূরে ট্রেনের হেডলাইট আবছা আলোতে দেখা পেলাম। ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আশ্চর্য, কোনো শব্দ নেই, পাইনি ট্রেন আসার। লক্ষ্য করলাম মোটরসাইকেল ঠিক দুই লাইনের মাঝে দাঁড়িয়ে আছে। পাগলের মতো মোটরসাইকেল টানতে শুরু করলাম। হিসে শব্দ এলো, মোটরসাইকেল লড়ছে না। ট্রেনে একবার কাছে চলে এসে স্পষ্ট বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যে ট্রেন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে যাবে। মারা যাচ্ছি আমি, পাগলের মতো হয়ে গেলাম। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ছেড়ে দিলাম মোটরসাইকেলের মায়া। সার্কাসের অ্যাথলেটিক্সের মতো দ্রুত উঠে দাঁড়ালাম বাইকের উপর। ডিগ বাজি দিলাম সামনের দিকে, সেটা ভালো হলো না। রাস্তার উপর কাঠ দিয়ে পড়লাম। প্রচন্ড ব্যথায় কাকিয়ে উঠলাম। টের পেলাম অবশ হয়ে গেল শরীরের উপরের অংশ। মুহূর্তের জন্য মনে হলো বাসায় শারমিন আর আমার মেয়ের সাথে অপেক্ষায় আছে। ধীরে ধীরে মাটিতে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম। ট্রেনের ইঞ্জিনের শব্দ, দ্রুত এগুলাম। প্রচন্ড জোরে সংঘর্ষ হলো বাইক আর ট্রেনের মধ্যে। কানে তালা লেগে গেল। যন্ত্রের কর্কশ কান্নার রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। মাথায় কি যে যেন ছুটে এসে লাগলো। জ্ঞান হারালাম আমি। এক নাগারে বলার আর লোকটি থামলো। তারপর রুদ্ধশ্বাস জানতে চাইলাম আমি। ঢাকায় একটি হাসপাতালে জ্ঞান ফেরে আমার। প্রথমে নাকি ঠিকঠাক মতো কাউকে চিনতে পারছিলাম না। কথায় জড়িয়ে যেত। অনেক দিন পর্যন্ত অজ্ঞান ছিলাম রংপুর মেডিকেল কলেজে। পরে আমাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আমার জ্ঞান ফিরে আসে। আমার ফ্যামিলিকে এই কি ভূতের ঘটনা কথা বলেছেন। ওরা আমাকে প্রায় অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞাসা করতো। ট্রেনের সাথে অ্যাক্সিডেন্টের পরেও আমি কিভাবে বেঁচে গেলাম সেটা সবাই জানতে চাইতো। আমি কিছুই বুঝতাম না তখন। আস্তে আস্তে আমার সব মনে পড়ে যায়। তবে মাথায় এখনো মাঝে মাঝে প্রচন্ড ব্যথা হয়। সেই জন্য ঢাকায় এসেছিলাম ডাক্তার দেখাতে। একা এসেছেন? সাথে কেউ আসেনি? না,
আজকে ব্যস্ত দুনিয়ায় কে আর অসুস্থ মানুষকে নিয়ে দৌড়াদৌড়ি করে। এমনিতে অনেক করেছে ওরা, আমার স্ত্রী সে খুব অসুস্থ তাই আসতে পারেনি। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটলো। বাস চলতে চলতে রাতে নিস্তব্ধতা ভেঙে আমাদের বাস ছুটে চলছে। আপনি কি এখনো শিক্ষকতা করেন? কোনো জবাব পেলাম না। বুঝলাম পাশের যাত্রী আবার ঘুমিয়ে পড়েছে। আমি চোখ দুটো বন্ধ করলাম। যেমন মতো আসছিল, হঠাৎ সুপারভাইজার ডেকে সেটা ভেঙে দিল। মডার্ন মোড়, রংপুর, কে আছেন নেমে যান। তখন মনে পড়ল সাহসী সহযাত্রী কোনো জায়গায় নামবে সেটা জানা হয়নি। পাশের যাত্রীর দিকে তাকিয়ে বলল, রংপুর এসেছে, আপনি কি কোথাও যাবেন? বলতে বলতে চমকে গেলাম। পাশের সিটে কোনো যাত্রী নেই। এইদিকে ওদিকে তাকালাম, কোথাও তাকে দেখতে পেলাম না। আশ্চর্য, লোকটা গেল কোথায়? উঠে সুপারভাইজারের কাছে গেলাম। আমার পাশে সিটে বসা চাদর মুড়ি দেওয়া যাত্রী কোথায় নেমে গেল বলতে পারেন? ও লোকটি তো নেমে গেছে। কখন নামলো? কোথায়? বগুড়ায় ট্রেনের সিগন্যাল পার যে রেলগেটে, সেখানেও নেমে গেছে লোকটি। চরম আতঙ্কে শিহরে বয়ে গেল আমার শরীরে। বগুড়া থেকে রংপুর আসার পথে ভৌতিক অভিজ্ঞতার গল্পটি তাহলে কে বলল আমাকে?